আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডটনেট বাংলা টিউটোরিয়াল সিরিজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহানুর রহমান। আজকে আমরা দেখব যে আমরা আগের দিন যে এমপ্লয়ি লিস্ট পেজটা ক্রিয়েট করেছিলাম এবং সেখানে একটা অ্যাড নিউ এমপ্লয়ি বাটন নিয়েছিলাম এবং এইখানে ক্লিক করলে আমরা এমপ্লয়ি ক্রিয়েট ভিউয়ে নিয়ে এসেছি। তো আমরা আজকে ক্রিয়েট ভিউটা ডিজাইন করব। এটা নর্মাল যে আমরা স্টুডেন্টটা অটোমেটিক জেনারেট করেছিলাম সেই ভিউটার মতোই হবে, কিন্তু আমরা এটা ম্যানুয়ালি ক্রিয়েট করব এবং আমরা বোঝার চেষ্টা করব যে ভিতরে কি হচ্ছে এবং ভ্যালিডেশন গুলো কিভাবে কাজ করছে। যেহেতু আমাদের আজকের এই পর্বের মেইন জিনিস হচ্ছে ভ্যালিডেশন, আমরা কিভাবে আমাদের এই একটা ফর্মকে ভ্যালিডেট করতে পারি। তো আমরা একটা ফর্মকে দুই ভাবে ভ্যালিডেট করতে পারি, এর আগে আমি বলেছিলাম। একটা হচ্ছে আমরা ডাটা অ্যানোটেশন দিয়ে ভ্যালিডেশন করতে পারি, যেটা আমরা মডেল স্টেটের মাধ্যমে আমরা এই মডেল ভ্যালিডেশন গুলো ক্যাচ করব। এবং আরেকটা হচ্ছে আমরা কন্ট্রোলারের মধ্যে লজিক্যাল ভ্যালিডেশন দিব, এটা হচ্ছে ব্যাক এন্ড ভ্যালিডেশন। ব্যাক এন্ড ভ্যালিডেশন আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মডেল ভ্যালিডেশন, একটা হচ্ছে কন্ট্রোলারের মধ্যে লজিক্যাল ভ্যালিডেশন। এবং আমরা আরেকটা ভ্যালিডেশন করতে পারি, সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড ভ্যালিডেশন, যেটা আমরা আমাদের CSS/HTML পেজ থেকে করব। তো আমরা এই দুই ধরনের ভ্যালিডেশন, ব্যাক এন্ড ভ্যালিডেশন এবং ফ্রন্ট এন্ড ভ্যালিডেশন আজকে দেখব। তার আগে যেটা বলে রাখি, আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে আপনারা অবশ্যই ভিডিওগুলো আপনাদের নেটওয়ার্কে শেয়ার করবেন এবং ভিডিওতে কমেন্টস করবেন, কারণ কমেন্টস না করলে আসলে বোঝা যাচ্ছে না যে আপনারা ভিডিওগুলো থেকে কিছু শিখছেন কিনা। আপনাদের রেসপন্স ছাড়া বা আপনাদের ফিডব্যাক ছাড়া এর পরবর্তীতে হয়তো ভিডিও বানানো হবে না। যদি আপনাদের ভালো ফিডব্যাক পাওয়া যায় এর পরবর্তীতে আমি রিয়্যাক্ট বা নেক্সট জেএস এর ভিডিও নিয়ে আসতে পারি। তো চলুন আমরা মেইন ভিডিওতে চলে যাই। আমাদের যে এমপ্লয়ি কন্ট্রোলার, আমরা এখানে হচ্ছে একটা ভিউ নিয়েছিলাম যেটা রিটার্ন করছে হচ্ছে আমাদের এই ক্রিয়েট ভিউটা। আমরা এখন কি করব, এখানে একটা ফর্ম ডিজাইন করব। তাহলে আমরা এখানে বুটস্ট্র্যাপ দিয়ে প্রথমে হচ্ছে আমরা একটা ডিভ ক্লাস আমরা নিয়ে নেব হচ্ছে রো, কারণ আমরা জানি যে বুটস্ট্র্যাপের মধ্যে আমরা সবকিছু করব হচ্ছে কন্টেইনার এবং রো এর ভিতরে। এরপরে আমরা গ্রিড গুলো করব। ওকে, এরপর আমরা কি করব, আমরা একটা ডিভ ক্লাস কল sm4 বা কল md4, অর্থাৎ আমরা এখানে 4 কলাম নিয়ে একটা ফর্ম জেনারেট করব। আমরা ফুল পেজ নিলাম না। এরপরে আমরা কি নিব, ফর্ম। এই ফর্মটা হচ্ছে আমাদের নরমাল HTML ট্যাগ ফর্ম। ওকে, ফর্মের ভিতরে এখন আমরা এখানে কি করব, এটা আমার অটোমেটিক সাজেস্ট করছে। তো ফর্ম যখন আমি নিব, ফর্মের ভিতরে আমার যে মডেল, প্রথম হচ্ছে আমাকে মডেলটা উপরে ডিক্লেয়ার করে দিতে হবে। আমরা যেহেতু দেখেছি যে এমবিসি কিভাবে কাজ করে, এমবিসি কাজ করে হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার নিয়ে। তাহলে মডেল আমি প্রথমে যখন ফর্ম ডিক্লেয়ার করব, আমি কোন মডেলের জন্য ফর্ম ডিক্লেয়ার করব সেই মডেলটা আমাকে উপরে ডিক্লেয়ার করে দিতে হবে, অর্থাৎ আমি কোন মডেলের জন্য আমার ফর্মটা ডিজাইন করব। তাহলে আমি কি করব, এখানে মডেলের মধ্যে কি দিব, আমার যে মডেলটা আছে, আমরা এখানে যেহেতু এখন একটা মডেল নিয়ে কাজ করছি, সরাসরি আমরা ডিবি মডেল নিয়ে কাজ করছি। যদি আমাদের বড় অ্যাপ্লিকেশন হয় সেক্ষেত্রে আমরা দেখা যাবে যে ভিউ মডেল নিয়ে কাজ করব। ভিউ মডেলের মধ্যে এরকম আবার কয়েকটা ডিবি মডেলের প্রপার্টি থাকতে পারে। তো আমরা এগুলো পরবর্তীতে দেখব, যখন আমরা ই কমার্স অ্যাপ্লিকেশন ডেভেলপ করব বা একটা নিউজ পেপার অ্যাপ্লিকেশন ডেভেলপ করব অথবা ইনভেন্টরি ডেভেলপ করব। আমি চেষ্টা করব যে এই তিন ধরনের প্রজেক্ট ওয়ান বাই ওয়ান আমার এই সিরিজে দেখাতে। তো তখন আমরা হচ্ছে ভিউ মডেল নিয়ে কাজ করব। তো যখন আমি মডেলটা ডিক্লেয়ার করব, তখন আমি এই যে ASP4 দিলে আমি মডেলের প্রপার্টিগুলো পাবো। আমি যদি কন্ট্রোল ধরে ক্লিক দেই তাহলে দেখবো আমার যে মডেল বা আমার যে এমপ্লয়ি ক্লাস, সেখানে আমার এই নেভিগেট করে নিয়ে গেছে। আমি যখন নেমে ক্লিক দিব, এটা নেভিগেট করে আমার এই প্রপার্টিতে নিয়ে যাবে। তো আমি এখানে ফর্মটা ডিজাইন করি। আমি প্রথমে দিলাম হচ্ছে নেম, ইমেল, ডিপার্টমেন্ট, এজ, স্যালারি। ওকে, আমি একটা একটা করে প্রপার্টি গুলো অ্যাড করে দিচ্ছি। আমার পরের প্রপার্টি ছিল ইমেল, নেম, ইমেল। এরপরে ছিল আমার হচ্ছে ডিপার্টমেন্ট, আমি এখানে দিচ্ছি হচ্ছে ডিপার্টমেন্ট। এরপরে ছিল এজ, এজ। এরপর ছিল হচ্ছে স্যালারি। ফাইনালি আমার কি লাগবে, ফাইনালি হচ্ছে আমি যে ফর্মটা এখন ডিজাইন করলাম এই ফর্মটা সাবমিট করার জন্য আমার কি লাগবে, আমার একটা সাবমিট বাটন লাগবে। তো আমরা জানি যে বুটস্ট্র্যাপের আমাদের ডিফল্ট ডিজাইন দেয়া থাকে। তো আমি ওইখান থেকে একটা বাটন কপি করে নিয়ে আসলাম এবং বাটনের টাইপ দিলাম হচ্ছে সাবমিট। এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি, আমি যে ফর্মটা এখানে ফর্মের HTML-টা লিখেছি আমি সেটা দেখতে পারবো। আমি যদি পেজটা রিফ্রেশ করি তাহলে আমি এখানে ফর্মের যে HTML-টা এখানে দেখতে পারবো। যেহেতু আমি ফর্মের মধ্যে কোনো
অ্যাকশন ইউজ করিনি, আমি ফর্মটা জাস্ট একটা ফর্ম ট্যাগ নিয়েছি, আমি ফর্মের মধ্যে কোনো অ্যাকশন ইউজ করিনি। এটা যখন আমি সাবমিট বা ক্রিয়েটে ক্লিক করছি, এটা গেট অ্যাকশন কল করছে। গেট অ্যাকশন কল করছে যে এটা আমি কিভাবে বুঝবো, আমি উপরে দেখবো যে আমার এই ফর্মের যে নেম গুলো, এগুলো আমার এই যে কোয়েরি স্ট্রিং এর মধ্যে চলে গেছে। আমি যদি উপরে দেখি অ্যাড্রেস বারে, তাহলে আমি দেখবো যে নেম, ইমেল, ডিপার্টমেন্ট, এজ এবং হচ্ছে স্যালারি, এগুলো আমার উপরের অ্যাড্রেস বারে নিয়ে গেছে। তো এটা হচ্ছে বাই ডিফল্ট গেট অ্যাকশনে কাজ করছে। এখন এই ফর্ম ভ্যালিডেশন করার আগে আমি একটা জিনিস দেখি যে আমি ভ্যালিডেশন মেসেজ গুলো কোথায় দেখাবো। অর্থাৎ আমি যে এখানে বাটনে ক্লিক করব, বাটনে ক্লিক করার পরে আমার ভ্যালিডেশন মেসেজ গুলো কোথায় দেখাবে। আরেকটা জিনিস হচ্ছে এই ফর্মটা আমার কোন মেথডে কাজ করবে। তো আমার ফর্মটা কাজ করবে হচ্ছে এএসপি অ্যাকশন ক্রিয়েট, অর্থাৎ আমার ব্যাকএন্ডে একটা ক্রিয়েট অ্যাকশন থাকবে, সেই অ্যাকশনে কাজ করবে। তাহলে আমার এখানে ব্যাকএন্ডে একটা ক্রিয়েট অ্যাকশন থাকবে এবং এই অ্যাকশনটার মেথড কি হবে, এই অ্যাকশনটার মেথড হবে পোস্ট। আমি যদি দুইটাই সেম ক্রিয়েট অ্যাকশন লিখি তাহলে দেখবো যে এখানে এরর ধরছে, কারণ কি ক্রিয়েট অলরেডি ডিফাইন করা আছে। তো আমি এখানে কি করব, আমার এই মেথডের অ্যাকশন হবে http পোস্ট। তাহলে আমি যখন একটা ফর্ম সাবমিট করব, তাহলে আমার এটা পোস্ট অ্যাকশনে হিট করবে এবং আমার এখান থেকে যে মডেলটা আমি বাইন্ড করলাম, মডেলের যে ভ্যালুগুলো আমি প্রপার্টিগুলো আমি নিলাম, প্রপার্টির মধ্যে আমি যে মডেলের ভ্যালুগুলো নিলাম, এই মডেলটা আমাকে এখানে রিসিভ করতে হবে। তাহলে আমার এমপ্লয়ি হবে মডেল। আমি এই এমপ্লয়ি মডেলটা এখানে রিসিভ করব এবং ব্রাউজার থেকে আমি এই এমপ্লয়ি মডেলটা সাবমিট করব। এটাই হচ্ছে এমভিসি। আমরা এমভিসির সংজ্ঞাতে দেখেছিলাম যে আমরা ভিউ থেকে সবকিছু মডেলের মাধ্যমে রিকোয়েস্ট করব, কন্ট্রোলার সেই রিকোয়েস্টটা প্রসেস করে আবার মডেলের মাধ্যমে ডাটাবেজে ম্যাপ করবে, ডাটাবেজ সেখান থেকে মডেলের মাধ্যমে আবার আমাদেরকে সেই ডাটা রিট্রাইভ করবে, আবার কন্ট্রোলার সেটা রিসিভ করবে এবং লজিক্যাল যে জিনিসগুলো এগুলো ম্যানেজ করে আবার ফাইনালি ভিউয়ে পাঠাবে। এটাই ছিল এমভিসি এর সিস্টেম। তো এই এমভিসি যদি আমি ফলো করি তাহলে আমাকে কি করতে হবে, এই ভিউ থেকে আমাকে মডেল ধরে আমার যে অ্যাকশন, কন্ট্রোলারের যে অ্যাকশন সেখানে রিসিভ করতে হবে। আমি সেটাই এখানে রিসিভ করলাম। এখন আমি কি করব, আমি যদি এখন আবার অ্যাপ্লিকেশনটা বিল্ড করি, আমি যেহেতু এখন এখানে ফর্মের অ্যাকশন দিয়েছি এবং আমি একটা পোস্ট অ্যাকশন, আমার এখানে পোস্ট অ্যাকশন রেজাল্ট আমি ডিক্লেয়ার করেছি। এখন যদি আমি আমার অ্যাপ্লিকেশনটা রিবিল্ড করে রান করি এবং আমি এই ক্রিয়েট পেজটা রিফ্রেশ করি, এখন যদি আমি সাবমিট করি, আমি দেখবো যে আমার যে ভ্যালিডেশন মেসেজগুলো ডাটা অ্যানোটেশন থেকে যে আমি ভ্যালিডেশন মেসেজগুলো দিয়েছিলাম এর আগের ভিডিওতে, এই ভ্যালিডেশন মেসেজগুলো এখানে কাজ করছে। ওকে, এখানে ভ্যালিডেশন মেসেজ দেখানোর সময় আরেকটা জিনিস যে দ্য ভ্যালু এখানে ইমটি ইজ ইনভ্যালিড, যেহেতু এটা হচ্ছে এজ ইন্টিজার এবং ডেসিমাল। ডেসিমাল হচ্ছে স্ট্রিং। আমরা জানি যে যখন আমরা ফর্ম থেকে বা কনসোল থেকে ভ্যালু নেই, সেটা কি করে, সেটা স্ট্রিং নিয়ে যায়। তো আমরা যেহেতু এখানে ডিফল্ট করে দিয়েছি, আরেকটা জিনিস বলি, আগের ভিডিওতে মনে হয় আমি বলেছিলাম যে ডিফল্ট দিলে কি হয়, ডিফল্ট দিলে বাই ডিফল্ট রিকোয়ার্ড মেসেজগুলো কাজ করে। তো ডিফল্টের যেটা কাজ, ডিফল্ট দিলে হচ্ছে এটা নাল ভ্যালু অ্যাসাইন করে। যেহেতু আমি স্ট্রিং এর মধ্যে এখানে নাল চেক দেইনি বা নাল অ্যালাউ সিগনেচার দেইনি, এটা কি করবে, আমার বাই ডিফল্ট রিকোয়ার্ড হয়ে যাবে। কিন্তু আমি যদি এখানে কোশ্চেন মার্ক দিয়ে দেই, সেই ক্ষেত্রে আমার এই ফিল্ডটা বা এই প্রপার্টিটা নাল অ্যালাউ করবে। ওকে, এখন যদি আমি এখানে যাই, এখানে ভ্যালিডেশন মেসেজগুলো আমি কিভাবে শো করব। অনেকে দেখা যায় যে ভ্যালিডেশন মেসেজগুলো উপরে লিস্ট আকারে শো করে, একটা ডিভের মধ্যে সব ভ্যালিডেশন মেসেজ শো করে। আবার দেখা যায় যে ভ্যালিডেশন মেসেজগুলো এইভাবে একটার পর একটা নিচে নিচে শো করে। তো আমরা এই ভ্যালিডেশন মেসেজকে যদি আমরা দেখি, এটা আমরা দুই ভাগে ভাগ করতে পারি, দুই ভাগে দেখাতে পারি। একটা হচ্ছে যে আমার এসপি ভ্যালিডেশন সামারি, এটা হচ্ছে মডেল অনলি। যদি আমরা মডেল অনলি দেই, এখানে দেখি আমরা কি কি প্রপার্টি আছে। একটা হচ্ছে অল, একটা মডেল অনলি, একটা হচ্ছে নান। তো আমরা প্রথমে দেখব নান। নান দিয়ে কি হয়, এসপি ভ্যালিডেশন সামারি যদি আমরা নান করি, এসপি ভ্যালিডেশন সামারি, এটা দিয়ে হচ্ছে আমরা ভ্যালিডেশনের যে সামারি, আমার যে কন্ট্রোলার বা মডেলের ভ্যালিডেশন, এই ভ্যালিডেশনের সামারিটা আমরা দেখাতে পারি। তাহলে আমি প্রথমে দেখি যে আমি যদি নাম দেই, নাম দিলে কি হবে, নাম দিলে আমার যে বাই ডিফল্ট ভ্যালিডেশন মেসেজ সেটা দেখাচ্ছে। এখন যদি আমি এখানে অল করি, এখানে মূলত দুইটাই ইউজ হয়, সেটা হচ্ছে অল এবং মডেল অনলি। তাহলে আমি যদি অল করে দেই তাহলে কি হবে, আমি যদি এখন পেজটা রিফ্রেশ করি তাহলে দেখবো যে সব ভ্যালিডেশন গুলো আমার উপরের যে যেখানে আমি ডিপটা নিয়েছি নেমের উপরে, সব ভ্যালিডেশন গুলো আমার এখানে ওয়ান বাই ওয়ান দেখাচ্ছে। তাহলে আমি যদি চাই, আমি এই রকম করে সব ভ্যালিডেশন গুলো উপরে ডিক্লেয়ার করে দিতে দেখাতে পারি, যদি আমার সব লিস্ট আকারে দেখানোর প্রয়োজন পড়ে।
অথবা আমি কি করে দিতে পারি, এখানে মডেল অনলি দিতে পারি। যখন আমি মডেল অনলি দিব তখন কি হবে, এই যে আমি এসপি ভ্যালিডেশন ফর, আমি যে একটা ট্যাগ নিয়েছি এসপি ট্যাগ হেল্পার থেকে, এই এসপি ভ্যালিডেশন ফর আমি যেখানে ইউজ করব এবং আমি যেই প্রপার্টিটা দিয়ে দিব সেই প্রপার্টির ভ্যালিডেশন মেসেজগুলো ওইখানে দেখাবে। এখন যদি আমি পেজটা আবার রিফ্রেশ করি এবং আমি যদি সাবমিট করি, আমি দেখবো যে উপরের যে ভ্যালিডেশন সেকশনটা ছিল এটা দেখাচ্ছে না। এর কারণ কি, আমি এখন শুধু মডেল অনলি ভ্যালিডেশন দিয়েছি, অর্থাৎ যেখানে আমার মডেলের প্রপার্টি আছে শুধু সেই জায়গার মধ্যে ভ্যালিডেশন মেসেজগুলো দেখাচ্ছে এবং উপরের যে ভ্যালিডেশন লিস্ট মেসেজ লিস্ট ছিল সেটা আর দেখাচ্ছে না। তো এটা হচ্ছে এসপি ভ্যালিডেশন সামারি যে ট্যাগ বা এইচটিএমএল ট্যাগ ডটনেট এর সেটার কাজ। তো এখন যদি আমি এই ফর্মটা ইনস্পেক্ট এলিমেন্ট থেকে আমি সোর্স কোড দেখি বা এলিমেন্ট গুলো দেখি, তাহলে আমি দেখবো যে এখানে রিকোয়েস্ট ভেরিফিকেশন টোকেন এটা আমার এখানে অটোমেটিক্যালি চলে এসেছে। কারণ কি, আমি এখানে পোস্ট অ্যাকশন বা এই ফর্মের অ্যাকশন দিয়ে দিয়েছি। আমি যদি ফর্মের অ্যাকশনটা এখান থেকে বাদ দিয়ে দেই, আমি যদি ফর্মের অ্যাকশনটা বাদ দিয়ে দেই এবং আমি যদি আবার অ্যাপ্লিকেশনটা রান দেই, এখন যদি আমি ইনস্পেক্ট এলিমেন্ট করি, ইনস্পেক্ট এলিমেন্ট করে যদি আমি সোর্স কোড দেখি, এখন দেখবো যে আমার এই যে রিকোয়েস্ট ভেরিফিকেশন টোকেন যেটা এন্টি ফরজারি টোকেন, এই টোকেনটা নাই। এখন যদি আমি কি করি, অ্যাকশনটা দিয়ে দেই, অর্থাৎ কোন অ্যাকশনে যাবে এটা যদি আমি দিয়ে দেই এখানে, তাহলে আমি দেখবো যে এখানে আমার এই যে টোকেনটা যেটা একটু আগে দেখাচ্ছিল রিকোয়েস্ট ভেরিফিকেশন টোকেন, এই টোকেনটা আমি আবার দেখতে পারবো। তো আমি এখানে HTML এর যে রিকোয়েস্ট ভেরিফিকেশন টোকেন এটা আবার দেখতে পাচ্ছি এবং সাথে আমি দেখছি যে মেথড পোস্ট। তো মেথড যদি আমি আবার গেট করে দেই, এখানে যেহেতু আমি মেথড দেইনি, ও বাই ডিফল্ট একটা মেথড নিয়ে নিয়েছে, এখন যদি আমি মেথড গেট করে দেই তাহলে আমি এই রিকোয়েস্ট ভেরিফিকেশন টোকেনটা আর পাবো না। তাহলে রিকোয়েস্ট ভেরিফিকেশন টোকেনটা কাজ করবে কখন, যখন আমি পোস্ট রিকোয়েস্টে কল করব তখন। অথবা আমি যদি পোস্ট রিকোয়েস্ট কল না করে ভ্যালু পাস করি, ফর্ম সাবমিট করি গেট দিয়ে, তখন কি প্রবলেম হবে, আমি এই ভ্যালুগুলো ব্রাউজারের ইউআরএল এ দেখতে পারবো যেটা কোনো ভ্যালিড ওয়ে না। তাহলে অবশ্যই আমি ফর্ম সাবমিট করার সময় পোস্ট অ্যাকশন দিয়ে সাবমিট করব। ওকে, এখন যদি আমি পেজটা রিফ্রেশ করি বা সাবমিট ক্রিয়েট বাটনে সাবমিট করি, ক্লিক করি, তাহলে আমি দেখবো যে নেম, ইমেইল, ডিপার্টমেন্ট, ভ্যালু এগুলো ভ্যালিডেশন দেখাচ্ছে, অর্থাৎ আমি যে ভ্যালিডেশন মেসেজগুলো দিয়েছি। এখন আমি চাচ্ছি যে নেমে আমি একটা নেম দিলাম যে জন, এরপরে আমি দিলাম @123। সাধারণত এই নেমটা যদি আমি দেই, এই ধরনের নেম যদি দেই সেটা অ্যালাউ করছে, কিন্তু নেমের ক্ষেত্রে কখন আমরা জানি যে @123 হয় না, অর্থাৎ আমার নেমটা কি করে না, স্পেশাল ক্যারেক্টার অ্যালাউ করে না। তাহলে আমি এই ভ্যালিডেশনটা কিভাবে দিব, এই ভ্যালিডেশনটা সেট করব আমি আমার যে এমপ্লয়ি মডেলটা আছে, আমি মডেলের মধ্যে অলরেডি নেম দিয়েছি। আচ্ছা, আমি আরেকটা জিনিস চেক করি, আমি সেটাও শুধু চেক করব যে আমি ভ্যালিডেশন দিলাম, আমি একটা ফর্মে ভ্যালু দিলাম এবি। এখন যদি আমি ক্রিয়েট বাটনে ক্লিক দেই, তাহলে আমি দেখবো যে নেম মাস্ট বি বিটুইন 3 to 100 ক্যারেক্টার্স। কারণ কি, আমি এখানে স্ট্রিং লেন্থে বলে দিয়েছি যখন আমি ডাটা অ্যানোটেশন থেকে ভ্যালিডেশন সেট করেছি যে এখানে অবশ্যই 3 ক্যারেক্টার থেকে 100 ক্যারেক্টার দিতে হবে। এবং এজের ক্ষেত্রে যদি আমি দেখি, আমি যদি 10 ইয়ার্স এর একজন এমপ্লয়ি ক্রিয়েট করতে যাই এবং আমি যদি ক্রিয়েট বাটনে ক্লিক করি, আমি দেখবো যে এজ মাস্ট বি বিটুইন 18 to 65। তাহলে আমার এই ভ্যালিডেশন গুলো, অর্থাৎ মডেল ভ্যালিডেশন গুলো ঠিকভাবে কাজ করছে। ওকে, এখন আমি কি করব, এখানে নেমটা ভ্যালিডেট করব। নেমটা ভ্যালিডেট করব কি দিয়ে, আমি রেগুলার এক্সপ্রেশন দিয়ে। রেগুলার এক্সপ্রেশন কি, রেগুলার এক্সপ্রেশন হচ্ছে আমার এক ধরনের এক্সপ্রেশন যেটা দিয়ে আমি স্পেশাল কোনো জিনিস ভ্যালিডেট করতে পারি, যেমন মোবাইল নাম্বার ভ্যালিডেট করতে পারি, এনআইডি ভ্যালিডেট করতে পারি, বা নেমের ফরম্যাট ভ্যালিডেট করতে পারি। সো এই ভ্যালিডেশনটা থাকবে আমার একটা এক্সপ্রেশন আকারে, যেখানে আমি এই এক্সপ্রেশনের সাথে ম্যাচ করে বা টেস্ট করে ভ্যালিডেশন গুলো করতে পারবো। তাহলে সি শার্পে রেগুলার এক্সপ্রেশন নামে একটা অ্যাট্রিবিউট আছে যেটা হচ্ছে এনটিটি ফ্রেমওয়ার্ক থেকে আসে। তো আমি রেগুলার এক্সপ্রেশন যদি দেখি, ডাটা অ্যানোটেশন থেকে আসে, এটার ডেফিনেশনে যদি আমি যাই, আমি এখানে বলে দিব যে আমার কি ধরনের ভ্যালিডেশন হবে, অর্থাৎ এটা এ থেকে জেড আপার কেস এবং এ থেকে জেড লোয়ার কেস নাম্বার অ্যালাউ করবে, এবং আমি মেসেজ হিসাবে দিব নেম ক্যান কন্টেইন অনলি লেটার্স। ওকে, এখন যদি আমি আবার অ্যাপ্লিকেশনটা রান করি, আমি যদি আবার ক্রিয়েট ফর্মটা সাবমিট করি, তাহলে আমি কি পাবো, আমি যদি সাবমিট করি, আমি দিলাম হচ্ছে ABC-321, আমি এরকম একটা নেম দিলাম। তাহলে আমি এখন দেখবো যে নেম ক্যান কন্টেইন অনলি লেটার, তার মানে আমি এখানে নেমে শুধু নেম ছাড়া অন্য কোনো কিছু দিতে পারবো না। আমি যদি দেই এখানে যে আব্দুর রাজ্জাক,
তাহলে আমি যদি এখন সাবমিট করি, এটা আমার ভ্যালিড নেম। আমি যদি এখন সাবমিট করি আব্দুর রাজ্জাক, তাহলে এই নেমটা আমার ভ্যালিড নেম। অথবা আমি যদি দেই জন ডই এবং সাবমিট করি, সেক্ষেত্রে দেখবো যে আমি যদি দেই আব্দুর রাজ্জাক, সেক্ষেত্রে আমি যদি সাবমিট করি এই ভ্যালিডেশনটা কাজ করছে না। কারণ কি, আমি এখানে শুধু এ থেকে জেড এবং এ থেকে জেড আপার কেস এবং লোয়ার কেস দিয়েছি, কিন্তু আমি কি করেছি মাঝখানে স্পেস দিয়েছি। তাহলে মাঝখানে স্পেস দেওয়ার কারণে এই ভ্যালিডেশনটা কাজ করছে না। এখন আমি কি করব, এটা আমি চেঞ্জ করে যদি দেই যে নেম কি রকম কোন এক্সপ্রেশনে কাজ করবে, আমি যদি এটা দিতে চাই, তাহলে আমার এখানে স্পেশাল ক্যারেক্টার হিসাবে শুধু স্পেস অ্যালাউ করে দিতে হবে। তো আমি যদি এখন রেগুলার এক্সপ্রেশনটা চেঞ্জ করি, চেঞ্জ করে যদি আমার অ্যাপ্লিকেশনটা আবার রিবিল্ড করি, এখন যদি আমি পেজটা রিফ্রেশ করি এবং রিফ্রেশ করে এখানে যদি আব্দুর রাজ্জাক লিখে সাবমিট করি, তাহলে আমার এটা ভ্যালিড ফিল হিসেবে নিচ্ছে। তো এটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন এবং মডেল ভ্যালিডেশন দিয়ে ভ্যালিডেশন। এখন আমি কি করব, যেহেতু আমার মডেল ভ্যালিডেশন ওকে, এখন আমি দেখব কন্ট্রোলারে আমি কিভাবে ভ্যালিডেট করতে পারি। তো কন্ট্রোলার ভ্যালিডেশন করার আগে আমি HTML এর যে ডিফল্ট ভ্যালিডেশন, এই ভ্যালিডেশনটা দেখব। তার আগে আমি যেটা করব, আমি এখান থেকে ফর্মটা সাবমিট করব। ওকে, আমি এখানে চেক করব কি, ইফ মডেল স্টেট ইজ ভ্যালিড। মডেল স্টেট যদি আমার ভ্যালিড হয়, তাহলে আমার যে ডিবি কনটেক্সটের মধ্যে এমপ্লয়ি ডিবি সেটটা আমি নিয়েছি, সেখানে আমি অ্যাড করব কি মডেল। এই জিনিসটা সেম কাজ করবে হচ্ছে আমরা যে লিংক দেখেছিলাম বা ডিকশনারি দেখেছিলাম, সেইখানে অ্যাড রিমুভ যেভাবে কাজ করেছিল, এই জিনিসটা একইভাবে এখানে কাজ করবে। তো আমি এখানে কি করলাম, অ্যাড করলাম এবং সেভ করে দিলাম। তো এটা হচ্ছে আমার বাই ডিফল্ট কোড থেকে সাজেস্ট করেছে, অর্থাৎ কোপাইলট থেকে। তো আমি এটা ইউজ করব না। আমি কি করব, সব সময় আমার যে অপারেশন গুলো আছে বা আমার যে অ্যাকশন রেজাল্ট গুলো আছে বা যে ইউআরএল গুলো আমি হিট করব, এগুলো সব সময় আমি কি করব, অ্যাসিনক্রোনাস করে দিব। তাহলে আমার কি হবে, আমার অন্য কোনো অপারেশন এটার জন্য ওয়েট করবে না, অর্থাৎ প্যারালালি সবগুলো আমার চলবে। তাহলে আমি এখানে কি করব, ডিবি কনটেক্সট ডট এমপ্লয়ি ডট অ্যাড অ্যাসিন। যখন আমি অ্যাড অ্যাসিন করব, তখন আমাকে সামনে কি করতে হবে, অ্যাওয়েট দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, এই লাইনটা যখন এক্সিকিউট হবে, এর সাথে যদি অন্য কোনো লাইন এক্সিকিউট হয়, এটার এক্সিকিউশন শেষ হওয়ার জন্য ওইটা ওয়েট করবে না, ওই আরেকটা এক্সিকিউশন প্যারালালি শুরু হয়ে যাবে বা এই এক্সিকিউশনটা প্যারালালি চলবে। এবং আমি কি করব, এখানে অ্যাওয়েট ডিবি কনটেক্সট ডট সেভ চেঞ্জ অ্যাসিন। তাহলে আমি কোড লেখার সময় আমি যদি ফাস্টার অ্যাপ্লিকেশন করতে চাই, অবশ্যই আমি অ্যাসিন অ্যাওয়েট ইউজ করব এবং সব অপারেশন গুলো যাতে প্যারালালি আমার অ্যাপ্লিকেশনে রান করে, আমি এই জিনিসটার দিকে খেয়াল রাখবো। ওকে, ফাইনালি এটা রিডাইরেক্ট করছে কোথায়, রিডাইরেক্ট করছে হচ্ছে রিডাইরেক্ট টু অ্যাকশন ইন্ডেক্সে। আমরা যদি রিডাইরেক্ট গুলো দেখি, রিডাইরেক্টের বেশ কিছু মেথড আছে। আমি যদি শুধু রিডাইরেক্ট দেই, তাহলে এটা রিডাইরেক্ট করবে হচ্ছে ইউআরএল। আমি যদি একটু ধরি প্যারামিটার স্ট্রিং ইউআরএল, অর্থাৎ এটা সরাসরি ইউআরএল দিয়ে দিতে হবে। এবং রিডাইরেক্ট টু অ্যাকশন যদি আমি দেই, এখানে আমি কি করব, শুধু অ্যাকশনটা দিয়ে দিব। তাহলে এটা রিডাইরেক্ট করবে কোথায়, এটা রিডাইরেক্ট করবে, আমি যদি একটা প্যারামিটার দেই, এটা রিডাইরেক্ট করবে হচ্ছে সেম কন্ট্রোলারের অ্যাকশনে। আর আমি যদি দুইটা প্যারামিটার দেই, তাহলে আমি যদি একটু দেখি, প্রথমটা হচ্ছে আমার অ্যাকশন নেম, এরপরটা কন্ট্রোলার নেম। তাহলে আমার প্রথমটা যদি হয় অ্যাকশন নেম, অর্থাৎ ক্রিয়েট অ্যাকশনে রিডাইরেক্ট করছে বা ইন্ডেক্স অ্যাকশনে রিডাইরেক্ট করছে, কন্ট্রোলার হচ্ছে এমপ্লয়ি। আমি চাইলে এখান থেকে স্টুডেন্ট কন্ট্রোলারে আবার রিডাইরেক্ট করতে পারবো। সেক্ষেত্রে আমার ইন্ডেক্স অর্থাৎ আমার যে রিডাইরেক্ট অ্যাকশন রেজাল্ট সেটা এবং কন্ট্রোলার নেম দুইটাই দিয়ে দিতে হবে। তো আমি যেহেতু এমপ্লয়ি থেকে এমপ্লয়িতে রিডাইরেক্ট করব, আমি সেক্ষেত্রে দিয়ে দিলাম শুধু ইন্ডেক্স। এটা হচ্ছে রিডাইরেক্ট টু অ্যাকশনের কাজ। এবং যদি আমার মডেল স্টেট ভ্যালিড না হয়, সেক্ষেত্রে আমি এই ভিউ এর মধ্যেই রিটার্ন করব এবং মডেলের মধ্যে আমার ভ্যালিডেশন এরর গুলো দেখাবে। তো এখন যদি আমি এটা আবার রান দেই, রান দিয়ে যদি আমি ফর্মটা সাবমিট করি, আমি দেখি যে ডাটা সেভ হয় কিনা। আমি এখানে দিলাম এমপ্লয়ি আব্দুর রাজ্জাক, এমপ্লয়ি ইমেল দিলাম আব্দুর রাজ্জাক @gmail.com। আমি ডিপার্টমেন্ট দিলাম হচ্ছে SWE সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং আমি এজ দিলাম হচ্ছে 28, স্যালারি দিলাম হচ্ছে 3 লাখ। এখন যদি আমি সাবমিট করি, তাহলে আমি দেখবো যে আব্দুর রাজ্জাক দিয়ে আমার একটা ডাটা ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি এখন সেম রেজাল্ট দিয়ে অর্থাৎ সেম ইমেল দিয়ে আরেকটা ক্রিয়েট করি, আব্দুর রাজ্জাক
ডিপার্টমেন্ট দিলাম আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, অথবা আমি ডিপার্টমেন্ট দিলাম হচ্ছে কিউএ, এজ দিলাম হচ্ছে আমি 26, স্যালারি দিলাম 1 লাখ। এখন যদি আমি সাবমিট করি, আব্দুর রাজ্জাক দিয়ে আরেকটা এমপ্লয়ি ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমার এখানে রুলস কি, আমার একটা এমপ্লয়ির ইমেইল শুধু একবারই থাকবে আমার ডাটাবেজে, অথবা আমি যদি ইমেল দিয়ে লগ ইন করতে যাই, আমার এই আব্দুর রাজ্জাক বা এই ইমেলটা ইউনিক হতে হবে, অথবা আমার মোবাইল নাম্বারটা ইউনিক হতে হবে। সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, ইউনিক ভ্যালিডেশন করতে হবে। তাহলে এই ভ্যালিডেশনটা আমি কিভাবে ম্যানেজ করব, এটা আমি দুইভাবে ম্যানেজ করতে পারি। এখন যদি আমি দেখি, এখন কি হচ্ছে, ডাটাবেজ আমাকে এই জিনিসটা আমি ডাটাবেজ লেভেলে ভ্যালিডেশন করতে পারি, এটা হচ্ছে এক ধরনের ভ্যালিডেশন। তো আমি যদি ডাটাবেজ লেভেলে ভ্যালিডেশন করতে যাই, আমি দেখি যে আগে ডাটাবেজ লেভেলে আমি কিভাবে এই জিনিসটা ভ্যালিডেশন করব। সেক্ষেত্রে কি হবে, আমার এই ডুপ্লিকেট ইমেল নিয়ে ডাটা ক্রিয়েট হবে না। তো আমি প্রথমে আমি ডাটাবেসটা আপডেট করে আসি, যেহেতু আমি এই রেকর্ডে অর্থাৎ ডুপ্লিকেট ইমেল দিয়ে ডাটা অলরেডি ইনসার্ট করেছি। তো আমি আপডেট এমপ্লয়ি সেট ইমেইল ইকুয়াল, আমি একটু দেখি যে ডাটাবেজে আমার কত আইডি দিয়ে রেকর্ড আছে। এটা হচ্ছে একটা 1 একটা 2। তো আমি ইমেইল ইকুয়াল দিলাম রাজ্জাক অথবা এ রাজ্জাক @gmail.com, where id ইকুয়াল 2। তাহলে আইডি 2 দিয়ে যে রেকর্ডটা ছিল এটা আমি ম্যানুয়ালি আপডেট করে দিলাম। তা না হলে আমি যদি মাইগ্রেশন দেই, এখন যদি আমি সেম কলাম ইউনিক করে মাইগ্রেশন দিতে যাই, তখন আমি মাইগ্রেশনে এরর খাবো। কারণ কি, আমার অলরেডি আমার ডুপ্লিকেট ভ্যালু বা আমার এই যে ইমেলটা ডুপ্লিকেট আছে। এখন যদি আমি এটা ইউনিক করতে যাই, তাহলে আমার মাইগ্রেশনে অবশ্যই এরর দিবে। তাহলে আমি এটা ইউনিক করব কিভাবে, ইউনিক করার জন্য আমার এখানে কি করতে হবে, এই ইমেলকে ইউনিক হিসাবে ইন্ডেক্সে সেট করে দিতে হবে। তাহলে আমি যদি এখন দেখি ইন্ডেক্স, আমি যদি এখানে লিখি ইন্ডেক্স, এটা হচ্ছে আমার এন্টিটি ফ্রেমওয়ার্ক থেকে আসবে। আমি যদি দেখি ইন্ডেক্স এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর ইন্ডেক্স অ্যাট্রিবিউট, তাহলে আমার এই ভ্যালিডেশন গুলো আসছে ডাটা অ্যানোটেশন থেকে, এবং ডাটাবেজ লেভেলের যে ভ্যালিডেশন গুলো এইগুলো আসবে হচ্ছে আমার এন্টিটি ফ্রেমওয়ার্ক থেকে। ওকে, ইন্ডেক্সে আমি কি করব, নেম অফ, আমি কোনটা ভ্যালিডেশন দিব, আমি ভ্যালিডেশন দিব হচ্ছে ইমেইল। তাহলে আমি চাইলে এখানে ডাইরেক্টলি ইমেইল দিয়ে দিতে পারি। আমি যদি এখানে কোটেশনের মধ্যে দেই, আমি যদি এখানে দেই যে ইমেইল, তাহলে এটা ডাইরেক্টলি ভ্যালিডেট করবে হচ্ছে ইমেইল কলামকে। কিন্তু এটা বেস্ট প্র্যাকটিস না, বেস্ট প্র্যাকটিস হিসেবে আমি এখানে দিব নেম অফ ইমেইল। এটা কি ধরনের ভ্যালিডেশন হবে ডাটাবেজ লেভেলে, এটা হবে ইউনিক ট্রু। অর্থাৎ আমার এই ইমেইল যে প্রপার্টিটা আছে বা ইমেইল যে কলামটা আছে, এটা ডাটাবেজে কি হবে, সবসময় ইউনিক হবে। তাহলে আমরা জানি ইউনিক কি, ডাটাবেজে যদি আইডিয়া থাকে তাহলে আমি জানবো, আমি বলতে পারবো যে ইউনিক হচ্ছে যেটা একটা নাল ভ্যালু অ্যালাউ করবে এবং বাকি সব ভ্যালুগুলো ইউনিক হবে। নাল ভ্যালু এখানে ইউনিক কেন, কারণ হচ্ছে এখানে নাল ভ্যালু একটাই থাকবে, যার কারণে নাল ভ্যালু ইউনিক। তাহলে আমি এখন কি করব, এখান থেকে অ্যাড মাইগ্রেশন করব। মাইগ্রেশনের নাম দিলাম হচ্ছে মেক এমপ্লয়ি কলাম ইউনিক। এরপরে আমি ইন্টার দিব। মাইগ্রেশন দেওয়ার নিয়ম হচ্ছে অবশ্যই আমি যেই প্রজেক্টে আছি ওয়েব অ্যাপ আমার স্টার্টআপ প্রজেক্ট থাকতে হবে, এবং আমার যদি মাল্টিপল প্রজেক্ট থাকে সেই ক্ষেত্রে যেখানে আমার ডিবি কনটেক্সট আছে সেইটা আমার এখানে ডিফল্ট প্রজেক্ট হিসাবে থাকবে। তো এখন আমার অ্যাপ্লিকেশনটা বিল্ড হচ্ছে, বিল্ড হওয়ার পর সে একটা মাইগ্রেশন স্কিমা ক্রিয়েট করবে। আমরা যদি এখানে দেখি, সে অল্টার কলাম করেছে এমপ্লয়িকে, অল্টার কলাম করার পরে কি করেছে, সে একটা ইন্ডেক্স ক্রিয়েট করেছে, অর্থাৎ একটা ক্রিয়েট ইন্ডেক্স করেছে এমপ্লয়ি, যেটার ইউনিক ট্রু। এখন যদি আমি আপডেট ডাটাবেজ দেই, আপডেট ডাটাবেজ, তো আমার ডাটাবেজ আপডেট ডান। এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা রান দেই এবং আমি যদি ডুপ্লিকেট ইমেল দিয়ে ডাটা সাবমিট করি, আমি এখানে পেজটা রিফ্রেশ দিলাম, আমি অ্যাড নিউ এমপ্লয়িতে গেলাম, আমি আবার দিলাম আব্দুর রাজ্জাক, ইমেল দিলাম আব্দুর রাজ্জাক, ডিপার্টমেন্ট দিলাম ক্রিকেটার, এজ দিলাম হচ্ছে 25, স্যালারি দিলাম 3 লাখ। এখন যদি আমি সাবমিট করি, আমি দেখবো যে ডাটাবেজ লেভেলে এখন একটা এরর পাচ্ছি আমি। কারণ কি, ক্যান নট ইনসার্ট ডুপ্লিকেট কি রো ইন অবজেক্ট এমপ্লয়ি উইথ ইউনিক ইন্ডেক্স। ওকে, তাহলে
এই ভ্যালিডেশনটা, এই ইরোটা কেন আসছে? কারণ আমি ডাটাবেজ লেভেলে যখন ডাটা ইনসার্ট হচ্ছে, আমার যখন ডাটাবেজে ডাটা ইনসার্ট হচ্ছে, তখন আমি ইউনিক আইডেন্টিফায়ার সেট করে দিয়েছি, অর্থাৎ ইউনিক কলাম সেট করে দিয়েছি, যার কারণে ডাটাবেজ নিজে থেকেই তার ইউনিক চেক করে সে ডাটাবেজে নতুন রো ইনসার্ট করতে দিচ্ছে না। তাহলে এখন কি করতে হবে? এটাকে আমাকে লজিক্যালি হ্যান্ডেল করতে হবে, অথবা ফ্রন্ট এন্ড থেকে অ্যাজাক্স দিয়ে আগে চেক করতে হবে যে আমার ডাটা আছে কিনা। তো আমি যখন দেখলাম যে মডেল স্টেট আমার ভ্যালিড, আমার এখানে আমি দেখবো এখন আমি এমপ্লয়ি কন্ট্রোলারের মধ্যে কিভাবে লজিক্যাল অপারেশন দিয়ে ভ্যালিডেশন করতে পারি। তাহলে এটা হচ্ছে লজিক্যাল ভ্যালিডেশন। ওকে, আমি এখন কি করব? আমি এখানে var is অথবা এমপ্লয়ি এক্সিস্টিং is এমপ্লয়ি এক্সিস্ট ইকুয়াল, আমি কি করব? ডিবি কনটেক্সট ডট এমপ্লয়ি এনি অ্যাসিং, অর্থাৎ আমি দেখলাম যে এই ইমেল দিয়ে এমপ্লয়ি এক্সিস্ট আছে কিনা আমার ডাটাবেজে। যদি ইমেল দিয়ে এমপ্লয়ি এক্সিস্ট থাকে, অথবা আমি এটাকে জাস্ট চেঞ্জ করে দিতে পারি ইমেল এক্সিস্ট আছে কিনা। তো সেক্ষেত্রে যদি এটা ট্রু রিটার্ন করে, যদি আমার ওই ইমেলটা অলরেডি থাকে, এটা আমাকে কি রিটার্ন করবে? ট্রু। তাহলে ইমেল যদি আমার এক্সিস্ট থাকে, তাহলে এটা মডেল স্টেটে রিটার্ন করবে কি? মডেল স্টেটে এখানে যে ইরোর, এটা হচ্ছে আমার মডেলের প্রপার্টি, অর্থাৎ কোন প্রপার্টির জন্য ইরোটা রিটার্ন করবে। এটা রিটার্ন করছে হচ্ছে এমপ্লয়ির জন্য an employee with this email already exist, এবং আমাকে ওই ভিউয়ে রিটার্ন করে দিবে। তাহলে এটা আমি লজিক্যাল একটা ভ্যালিডেশন দিলাম। এখন যদি আমি আবার অ্যাপ্লিকেশনটা রান করি, আমি পেজটা রিফ্রেশ করি, এবং আমি আমি নেমটা চেঞ্জ করে দিলাম, কিন্তু আমি ইমেল দিলাম সেম, আমি এজ দিলাম 25, স্যালারি দিলাম 3 লাখ। এখন যদি আমি সাবমিট করি an employee with this email already exist, তাহলে আমি এটা কি করলাম? আমি একটা লজিক্যাল ভ্যালিডেশন দিলাম আমার কন্ট্রোলারে, এবং আমি কি করলাম? মডেল স্টেটের মধ্যে আমি এই লজিকের উপরে একটা ইরর অ্যাড করে দিয়ে আমি আমার ভিউয়ে রিটার্ন করে দিলাম মডেল সহ। তাহলে আমি কি করব? এখানে যখন এটা রিটার্ন হয়ে এই ফ্রন্ট এন্ডে আসছে, অর্থাৎ CSHTML আসছে, এটা দেখছে যে ASP ভ্যালিডেশন ফর আমার এই মডেলের প্রপার্টিটার মধ্যে কোনো ভ্যালিডেশন ইরর আছে কিনা। যেহেতু আমি এখানে একটা ইরর সেট করে দিয়েছি, তাহলে সে এখানে একটা ইরর নিয়ে রিটার্ন করেছে, এবং বাকি ফিল্ডগুলো যেহেতু ভ্যালিড, সে জাস্ট ওই ইমেল ফিল্ডের মধ্যে আমি যে ভ্যালিডেশন মেসেজটা দিয়েছি, সেই ভ্যালিডেশন মেসেজটা এখানে দেখাচ্ছে। ওকে, তাহলে আমরা কয় ধরনের ভ্যালিডেশন দেখলাম? আমরা দেখলাম যে ডাটাবেজ লেভেলে আমরা কিভাবে ভ্যালিডেশন করতে পারি, অর্থাৎ আমার ইউনিক বা অন্য কোনো লজিক থাকলে আমরা কিভাবে ভ্যালিডেশন করতে পারি, আমরা মডেল দিয়ে কিভাবে ভ্যালিডেশন করতে পারি, অর্থাৎ ডাটা অ্যানোটেশন দিয়ে, এবং আমরা এখানে লজিক্যাল ভ্যালিডেশন গুলো কিভাবে ম্যানেজ করতে পারি। আমরা এই 3 ধরনের ভ্যালিডেশন দেখলাম, যেটা পুরোটাই ব্যাক এন্ড ভ্যালিডেশন। এখন আমরা কি করব? ফ্রন্ট এন্ড ভ্যালিডেশন দেখব। তো ফ্রন্ট এন্ড ভ্যালিডেশন আমরা জানি যে ব্রাউজার লেভেল একটা ভ্যালিডেশন আছে, সেটা হচ্ছে যে HTML এর ভ্যালিডেশন। আমরা যদি নরমালি এখানে রিকোয়ার্ড দিয়ে দেই, এবং রিকোয়ার্ড দিয়ে আমরা যদি এই ফর্মটা আবার সাবমিট করি, এর আগে যেটা হচ্ছিল যে আমার এই ফর্মটা ভ্যালিডেট করার আগে আমার এই পেজটা রিফ্রেশ হচ্ছিল, কারণ কি? সেটাকে কন্ট্রোলারে যেত, অর্থাৎ ব্যাকএন্ডে গিয়ে ভ্যালিডেট হয়ে তারপরে আসতো, অর্থাৎ এই জিনিসগুলো লজিকগুলো চেক করতো ব্যাকএন্ডে। এখন যদি আমি এখানে HTML এর মধ্যে রিকোয়ার্ড লিখে দেই, এবং আমি যদি সাবমিটে ক্লিক করি, তাহলে দেখবো যে এটা ব্রাউজার লেভেল ভ্যালিডেশন, এটা নরমালি HTML নিজে থেকে ভ্যালিডেট করছে। তাহলে এখন যদি আমি এখানে নেম দেই, আমি যদি এখন একটা একটা করে ভ্যালু দেই, যেহেতু আমি রিকোয়ার্ড দিয়েছি কয়টাতে? 2টাতে, তাহলে আমার প্রথমটা ভ্যালিডেশন মেসেজ দেখানোর পর আমার দ্বিতীয়টাতে ভ্যালিডেশন মেসেজ দেখাচ্ছে। তো এটা হচ্ছে ব্রাউজার লেভেল ভ্যালিডেশন বা HTML এর ভ্যালিডেশন। এখন আমি কি করতে পারি? ডটনেট এর একটা বিল্ট ইন ভ্যালিডেশন আছে, যেটা jQuery দিয়ে ভ্যালিডেট করে, সেই ভ্যালিডেশনটা আমি এখানে কিভাবে কাজ করে এটা দেখাবো। তো এটা হচ্ছে ফ্রন্ট এন্ড লেভেলে ভ্যালিডেশন। এখন যদি আমি একটু আমার প্রজেক্ট ফাইলে যাই, সলিউশন এক্সপ্লোরারে, আমি দেখবো যে www রুটের ভিতরে লাইব্রেরি নামে একটা ফোল্ডার আছে। আমরা দেখেছিলাম যে www এর ভিতরে স্ট্যাটিক ফোল্ডার গুলো থাকে। তো কেউ যদি চায় ডটনেট এর ডিফল্ট যে jQuery ভ্যালিডেশন, এটা দিয়ে ভ্যালিডেট করতে পারে, অথবা পার্সলি নামে একটা ভ্যালিডেশন প্লাগইন আছে। আমি যদি এখানে লাইব্রেরি অ্যাড ক্লায়েন্ট সাইড লাইব্রেরি করি, ক্লায়েন্ট সাইড লাইব্রেরি, তাহলে আমি এখান থেকে লাইব্রেরি গুলো অ্যাড করতে পারবো। আমি যদি দেই পার্সলি, আমি পার্সলি লিখলে দেখবো যে পার্সলি নামে একটা লাইব্রেরি আছে, যেটা জাভাস্ক্রিপ্টের জন্য পপুলার একটা ভ্যালিডেশন লাইব্রেরি। তো আমি চাইলে এটা দিয়ে ভ্যালিডেট করতে পারি।
তাহলে ডটনেটে যেহেতু আমার একটা বিল্ট ইন ভ্যালিডেশন লাইব্রেরি দিয়ে দিয়েছে, আমি এই ভ্যালিডেশন লাইব্রেরিটা ইউজ করব। তাহলে এই ভ্যালিডেশন লাইব্রেরিটা আমার এখানে কাজ করছে না কেন? আমি দেখলাম যে আমার এই ভ্যালিডেশনের জন্য দুইটা জাভাস্ক্রিপ্ট ফাইল এখানে দেয়া আছে, অর্থাৎ jQuery validate.js এটা একটা, এবং এটার মেইন যে ভ্যালিডেশন ফাইল এটার জন্য আরেকটা। তাহলে আমি কি করব, আমি এই ভ্যালিডেশনটা দুই ভাবে করতে পারি। এক হচ্ছে আমি যদি গ্লোবালি এই ভ্যালিডেশনটা কল করে দেই, আমি যদি একটু যাই যে আমার শেয়ার্ডের ভিতরে লেআউটে গেলে আমি দেখব যে আমার এখানে স্ক্রিপ্ট গুলো নিচে আছে। তো এখন আমি যদি এখানে আমার এই ভ্যালিডেশন স্ক্রিপ্টটা কল করে দেই, আচ্ছা আমি হচ্ছে এটা চেঞ্জ করে দেই, যেহেতু ড্র্যাগ করে সবটা চলে আসছে। আমি চাইলে এখানে এই ভ্যালিডেশন স্ক্রিপ্টটা সেট করে দিতে পারি। এখন যদি আমি রান করি, অ্যাপ্লিকেশনটা রান করি, এবং আমি যদি এই ক্রিয়েট ফর্মটা আবার সাবমিট করি, তাহলে দেখবো যে আমার পেজটা রিফ্রেশ হচ্ছে না। আমি যদি একটু খেয়াল করি, এই পেজটা রিফ্রেশ হচ্ছে না। কিন্তু আমি যদি এখন এখান থেকে এই HTML থেকে রিকোয়ার্ড উঠায় দেই, আমি যদি রিকোয়ার্ড একটা অ্যাট্রিবিউটটা উঠায় দেই এবং এখান থেকে এই ভ্যালিডেশনের জাভাস্ক্রিপ্ট দুইটা অফ করে দেই, আমি এখানে অফ করে রাখি, অফ করে যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি, তাহলে দেখবো যে এই পেজটা যখন আমি সাবমিট করব, পেজটা রিফ্রেশ হবে এবং রিফ্রেশ হওয়ার পর ভ্যালিডেশন মেসেজটা দেখাবে। আমি যদি একটু দেখি ভালো করে, যদি উপরে খেয়াল করি, তাহলে দেখবো আমার পেজটা সাবমিট হচ্ছে এবং সাবমিট হওয়ার পর আমার ভ্যালিডেশনটা দেখাচ্ছে। তো আমি চাইলে এখানে HTML এর ভ্যালিডেশন দিতে পারি, যেহেতু এটা দেখতে অনেকটা মানে সুন্দর লাগে না। তো আমি কি করব, আমি জাভাস্ক্রিপ্টের এই ভ্যালিডেশনটা দিব। তাহলে সব ভ্যালিডেশন মেসেজগুলো এখানে যেমন ব্যাকএন্ড ভ্যালিডেশন গুলো দেখাচ্ছে, এরকম সব ভ্যালিডেশন মেসেজগুলো আমাকে একবারে দেখাবে। এবং এই জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেশন গুলো দেখতে অনেক সুন্দর লাগে। এখন যদি আমি সাবমিট করি, আমি দেখবো যে আমার এই পেজটা রিফ্রেশ হচ্ছে না, এবং আমি যে ভ্যালিডেশন মেসেজগুলো ডাটা অ্যানোটেশনে দিয়েছি, আমি যদি একটু মডেলে যাই, যে স্যালারি ইজ রিকোয়ার্ড, এজ ইজ রিকোয়ার্ড, ডিপার্টমেন্ট ইজ রিকোয়ার্ড, এই ভ্যালিডেশন মেসেজগুলো দেখাচ্ছে। এখন যদি আমি দেই আমি যদি সাবমিট করি, তাহলে দেখবো নেম মাস্ট বি বিটুইন 3 to 100 ক্যারেক্টার্স, অর্থাৎ ব্যাকএন্ডে যাওয়ার আগেই সে ভ্যালিডেশন মেসেজগুলো দেখাচ্ছে। ওকে, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ভ্যালিডেশন। এখন আমি এটা গ্লোবালি দিয়েছি, গ্লোবালি আমি লেআউটের মধ্যে এই স্ক্রিপ্ট ফাইল দুটো কল করে দিয়েছি। এখন আমি চাচ্ছি যে না, আমি দুইটা ফাইল কেন গ্লোবালি লোড করব, আমি শুধু যেখানে ফর্ম ইউজ করব সেই ফর্মের মধ্যে আমার ভ্যালিডেশন স্ক্রিপ্ট গুলো কল হবে। তাহলে আমরা দেখেছিলাম যে প্রথম ভিডিওতে অথবা এর পরের ভিডিওতে যে আমরা এখানে উপরে কি করেছি, স্ক্রিপ্ট আমি একবারে নিচে আমার যে HTML ফাইলগুলো লোড হয়েছে, জাভাস্ক্রিপ্ট লোড হয়েছে, এরপরে আমি পার্শিয়াল স্ক্রিপ্ট রেন্ডার করার জন্য রেন্ডার সেকশন নামে একটা সেকশন কল করেছি, যেটা রিকোয়ার্ড ফলস, অর্থাৎ এটাতে যদি এই স্ক্রিপ্ট ট্যাগটা যদি সেকশনটা যদি আমার না থাকে, আমার অ্যাপ্লিকেশন রানে কোনো এরর দিবে না। তাহলে আমি কি করব, এখানে সেকশন দিয়ে দিব, সেকশন স্ক্রিপ্টস আমি যদি লিখি, তাহলে আমি এই সেকশন স্ক্রিপ্টস এর মধ্যে আমি যদি এখন লেআউটের শেয়ার্ড ফোল্ডারে যাই, শেয়ার্ড ফোল্ডারে গেলে আমি দেখবো যে একটা ভ্যালিডেশন স্ক্রিপ্টস নামে একটা পার্শিয়াল ভিউ আছে, এবং এই পার্শিয়াল CSS/HTML এ কি করা আছে, শুধু দুইটা স্ক্রিপ্ট কল করা আছে, আর বাকি সব ফাঁকা। তো আমি যদি এখন স্ক্রিপ্টস এর মধ্যে এই পার্শিয়াল ভিউটা কল করি, ভ্যালিডেশন স্ক্রিপ্টস, তাহলে এটা কি করবে, এইখানে যে দুইটা জাভাস্ক্রিপ্টের সোর্স লিংক করা আছে, জাস্ট এই দুইটা কল হবে, যেটা আমি এর আগে লেআউট থেকে দিয়েছিলাম। এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি, আমার এই ভ্যালিডেশনটা সেম কাজ করবে যেটা লেআউট থেকে হচ্ছিল। তাহলে আমরা এই পার্শিয়াল স্ক্রিপ্টটা কেন ইউজ করব, এটার সুবিধা হচ্ছে যে আমার দুইটা স্ক্রিপ্ট সব পেজের জন্য। আমি যদি এখন এমপ্লয়ি পেজে যাই, এমপ্লয়ির যে লিস্ট পেজে যাব, এখানে আমার তো ভ্যালিডেশনের স্ক্রিপ্ট লোড করার দরকার নেই, তাহলে আমার সাইটটা একটু ফাস্ট লোড হবে বা আমার অ্যাপ্লিকেশনটা ফাস্ট লোড হবে। এই জন্য আমি যেখানে স্ক্রিপ্ট কল করা দরকার, যেখানে CSS কল করা দরকার, শুধু সেইখানে ইউজ করব। এবং আমার যে ডিজাইনের জন্য বা লেআউটের জন্য আমার যে কমন CSS বা স্ক্রিপ্ট গুলো, এইগুলো আমি লেআউট থেকে কল করব। তো এই হচ্ছে আজকে আমরা যে ভ্যালিডেশন দেখলাম, মডেল ভ্যালিডেশন, লজিক্যাল ভ্যালিডেশন, ডাটাবেস লেভেল ভ্যালিডেশন এবং ফ্রন্ট এন্ড ভ্যালিডেশন। তো আমরা ভ্যালিডেশনকে দুই ভাগে ভাগ করতে পারি, ফ্রন্ট এন্ড ভ্যালিডেশন, ব্যাক এন্ড ভ্যালিডেশন। ফ্রন্ট এন্ড ভ্যালিডেশনকে আবার আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে HTML এর রিকোয়ার্ড দিয়ে ভ্যালিডেশন, আর একটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের যে কোনো প্লাগইন দিয়ে ভ্যালিডেশন। সেটা আমি বললাম যে ডটনেট এর সাথে একটা ডিফল্ট ভ্যালিডেশন দেয়া থাকে,
আর যদি কেউ চায় সেই ক্ষেত্রে পার্সলি নামে একটা ভ্যালিডেটর প্লাগইন আছে যেটা অনেক পপুলার, সেটা ইউজ করতে পারে। এবং ব্যাকএন্ডের ভ্যালিডেশনকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মডেল স্টেট ভ্যালিডেশন এবং আরেকটা হচ্ছে লজিক্যাল ভ্যালিডেশন। লজিক্যাল ভ্যালিডেশন গুলো আমরা কন্ট্রোলারের মধ্যে লিখবো বা অথবা আমরা যদি সার্ভিস লেয়ার ইউজ করি সার্ভিস লেয়ারে থাকবে, এবং মডেল ভ্যালিডেশন গুলো ডাটা অ্যানোটেশন দিয়ে আমরা এখানে দিয়ে দিব। আরেকটা কি, সেটা হচ্ছে ডাটাবেস লেভেল ভ্যালিডেশন। এটা হচ্ছে ডাটাবেসে যাতে আমার ডুপ্লিকেট রেকর্ড বা আমার যদি কোনো লজিক্যাল জিনিস দিতে হয় সেক্ষেত্রে আমি ডাটাবেস লেভেলে যে ভ্যালিডেশন এগুলো আমি এনটিটি ফ্রেমওয়ার্ক কোর ইউজ করে দিব। আমি যদি এখানে দেখি ইউজিং করেছি কি, আমি এখানে ইউজ করেছি বা ইম্পোর্ট করেছি এনটিটি ফ্রেমওয়ার্ক কোর, সেইখান থেকে আমি কি করেছি ইন্ডেক্স সেট করে দিয়েছি। এটা হচ্ছে ডাটাবেস লেভেল ভ্যালিডেশন। তো ডটনেটে মূলত এই ভ্যালিডেশন গুলো ইউজ হয়, এর বাইরে কোনো ভ্যালিডেশন নাই, শুধু লজিক্যাল ভ্যালিডেশন গুলো লজিকের উপরে চেঞ্জ হয়। তো এই ভিডিওতে যদি কিছু শিখে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন। এর পরের ভিডিওতে আমরা আপডেট এবং ডিলেটটা দেখব। তো দেখলে আমাদের মোটামুটি ক্রুড শেষ হয়ে যাবে। এরপরে আমরা দেখব হচ্ছে মাল্টিপল লেআউট আমরা কিভাবে ইউজ করতে পারি। তো আমার এই সিরিজটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ, সাথেই থাকবেন।